নব্বইয়ের দশকের শেষের দিকে বিলাকাত খান নামে এক ভারতীয় জীবিকার সন্ধানে চলে যান পশ্চিম এশিয়ায়। টাকার খেলায় যোগ দিতে ভারত থেকে তখন অনেকেই দুবাই কাতার করে বেড়াচ্ছেন। উদ্দেশ্য ছিল অর্থ উপার্জন করে আবার দেশে ফিরে আসা। পশ্চিম এশিয়ায় গিয়ে কাজ শুরু করে কিছু টাকা হাতে আসতেই সেই টাকা ভারতের এক সংস্থায় বিনিয়োগের সিদ্ধান্ত নেন বিলাকাত। যেমন ভাবা তেমন কাজ, প্রবাসী ভারতীয় হিসেবে ডাবর সংস্থার ১০০টি শেয়ার কিনে নেন তিনি। বিলাকাত যখন শেয়ার কিনেছিলেন তখন শেয়ার কেনা হতো সশরীরে উপস্থিত হয়ে। কাগজের নথিতে সই করে হাতে আসতো শেয়ার, পরে আবার সেই শেয়ার ভাঙিয়ে টাকা পাওয়া যেত। একইভাবে বিলাকাতকেও ডাবরের শেয়ার কেনার জন্য শংসাপত্র দেওয়া হয়। তিনি সেই কাগজ সযত্নে রেখে দেন নিজের কাছে। এক দশক ধরে ডাবরের বোনাস এবং বিভাজনজনিত কৌশলের কারণে ১০০টি শেয়ার ৬,০০০ শেয়ারে পরিণত হয়। বিলাকাতও ততদিনে অবসর গ্রহণ করে ফিরে আসেন ভারতে। তখন তিনি প্রৌঢ়। ডাবরের নথিতে বিলাকাতের ঠিকানা ছিল পশ্চিম এশিয়ার। নিয়ম অনুযায়ী এর অর্থ বোনাস, শংসাপত্র এবং লভ্যাংশ ওয়ারেন্টের মতন গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধাগুলি থেকে বঞ্চিত হওয়া। বিলাকাতের ক্ষেত্রে তেমনটাই হয়েছিল। বিলাকাত ভারতে ফেরার কয়েক বছরের মধ্যেই বিশ্বজুড়ে আঘাত হানে করোনা অতিমারি। আক্রান্ত হন বিলাকাত। ভাইরাসজনিত অসুস্থতার কারণে বিলাকাত শয্যাশায়ী হয়ে পড়েন। প্রাণে বাঁচলেও আংশিক পক্ষাঘাত হয় তার। জীবনটা কাটছিল বিছানায় শুয়ে, জমানো টাকা প্রায় ফুরিয়ে আসছিল। এমন সময় নিজের কাছে থাকা ডাবরের শেয়ারগুলির কথা মনে পড়ে বিলাকাতের। ঠিক করেন শেয়ারগুলি নিয়ে সংস্থার দ্বারস্থ হবেন তিনি। বিলাকাতের কাছে শেয়ার সংক্রান্ত যে নথি ছিল তা নিয়ে শেয়ারের টাকা পুনরুদ্ধার করতে পারে এমন একটি সংস্থার দ্বারস্থ হন তিনি। টাকা ফেরত পাওয়া নিয়ে আশার আলোও দেখতে শুরু করেন। বিলাকাত যে সংস্থার কাছে গিয়েছিলেন সেই সংস্থার সহ প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর বিকাশ জৈন সংবাদ মাধ্যম টাইমস নাওকে বলেছিলেন, আমরা ওই ব্যক্তির মামলা খতিয়ে দেখে জানতে পারি তার কাছে ৬,০০০ শেয়ারের মূল শংসাপত্র নেই। তিনি যেহেতু নিয়মিতভাবে লভ্যাংশ জমা করেননি, তাই শেয়ার এবং লভ্যাংশের ভারত সরকারের অধীনে থাকা বিনিয়োগকারী শিক্ষা সুরক্ষা তহবিল কর্তৃপক্ষের কাছে স্থানান্তরিত করা হয়েছিল। এরপর সেই শংসাপত্র পাওয়ার জন্য যে নথি প্রয়োজন সেগুলি জোগাড় করতে থাকে বিকাশের সংস্থা। শারীরিক অসুস্থতার কারণে বিলাকাত কাগজে স্বাক্ষর করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন। ফলত নথিগুলিতে বিলাকাতের বুড়ো আঙুলের ছাপ ব্যবহার করে ওই সংস্থা। বিকাশ জানিয়েছে, নিয়ম অনুযায়ী যদি বুড়ো আঙুলের ছাপ থাকে তাহলে কোনো ব্যাংক আধিকারিক বা কোনো গেজেটেড অফিসারের কাছে যাচাই করানো প্রয়োজন। পাশাপাশি বিলাকাত যখন শেয়ারগুলি কিনেছিলেন তখন তিনি ছিলেন প্রবাসী, কিন্তু ভারতে আসার পর কাগজে কলমে ঠিকানা পরিবর্তন করেনি। বিকাশের সংস্থা সেই কাগজপত্র তৈরির ব্যবস্থা করে। বিলাকাত যে ভারতে ফিরে এসেছেন তার সরকারি নথি তৈরি হয়ে যায় শীঘ্রই। সমস্ত নথি তৈরি করে বিলাকাতের হয়ে সেই কাগজ নির্দিষ্ট জায়গায় জমা করে বিকাশের সংস্থা। তবে বিলাকাতের বুড়ো আঙুলের ছাপ থাকা এবং তিনি আগে প্রবাসী ভারতীয় হওয়ায় বিলাকাতকে আরও কিছু কাগজ জমা দিতে বলা হয়। কিছু সময়ের মধ্যে সেই নথিও ডাবরকে জমা দেওয়া হয়। এরপরেই বিলাকাতের প্রাপ্য তাকে দেওয়ার বিষয়টিতে শিলমোহর দেয় ডাবর। এরপর বিলাকাতের নথিগুলি যাচাই করে দেখে বিনিয়োগকারী শিক্ষা ও সুরক্ষা তহবিল কর্তৃপক্ষ। তবে তারা বিলাকাতের আঙুলের ছাপের সত্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরপর বিকাশের সংস্থা বিলাকাতের হয়ে এ দরজা ও দরজা ঘুরে আরও কয়েকটি নথি জোগাড় করে। অবশেষে জয় হয় বিলাকাতের। শেয়ারের মূল্য এবং বাকি থাকা লভ্যাংশ অনুযায়ী ৪০ লাখ টাকা ডিমাট অ্যাকাউন্টে পাঠানো হয়। হাই নিউজ নেটওয়ার্ক।